ঈশ্বর হে স্রষ্টা, সাড়া দাও। যত যুদ্ধ সংঘাত একটু থামা, এত মৃত্যু ধ্বংসে কি সুখ পাও। মৃত্যু যদি দাও, প্রাণ কেন দাও। হে ঈশ্বর হে স্রষ্টা, সাড়া দাও। রোগ ব্যাধি জরা কেন দাও। ফুল সম শিশুর প্রাণ কেন ঝরা। বাবা মা কেড়ে নিয়ে শিশু কাঁদাও। শিশুর চোখে অশ্রু নয়, স্বপ্ন বাঁচা। প্রিয় দর্শক, সাদর আমন্ত্রণ জানাচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। আমরা শুরুটা আজ করলাম গানে গানে, শিল্পীর কণ্ঠে, শিল্পীর লেখা দিয়ে। আমরা বর্তমান প্রেক্ষাপটের কথা যদি চিন্তা করি, আমাদের সমাজ, আমাদের দেশ, সোনার দেশ বাংলাদেশ, নানান রকম ঘটনার মধ্য দিয়ে আসলে আমরা যাচ্ছি, যে ঘটনাগুলো আসলে আমাদেরকে প্রভাবিত করছে মানসিকভাবে, প্রভাবিত করছে শিল্পীদের জায়গা থেকেও, তাদের কাজে, তাদের দায়বদ্ধতা থেকেও। আজকের তারকাকথনের সেটে আসলে আমরা কথা বলবো দুজন শিল্পীর সাথে, জানবো তাদের ভাবনা, তাদের চিন্তা এবং শুনবো তাদের কাজ সম্পর্কেও। শুরুতেই যেমনটি আমরা গান দিয়ে করেছি, আমরা গানও শুনবো তাদের কণ্ঠ থেকে। আজ তারকাকথনের স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন সাব্বির জামান এবং আমাদের সাথে আরও আছেন পুতুল সাজিয়া সুলতানা। স্বাগত আপনাদেরকে। গানে গানে যখন শুরু করছিলাম, গানের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি লাইন যেন খুব বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে আজকের সময়ে। এই তো কিছুদিন আগেই মাইলস্টোন ট্র্যাজেডিতে ফুলের মতো শিশুদেরকে আমরা হারিয়েছি, এবং একই সাথে আমরা প্রত্যাশা করি আসলে প্রত্যেকটি মানুষ যেন সুস্থ থাকে, সুন্দর থাকে, ভালো থাকে। এবং যখন আসলে আমাদের সমাজের প্রত্যেকটি উপাদান সুন্দরভাবে কাজ করে, তখনই কিন্তু আমরা আমাদের কাজগুলো আরও বেশি সুন্দর করে তুলতে পারি। এই যে ট্র্যাজেডিটি, এটি আমাদের প্রত্যেককেই কিন্তু নানানভাবে অ্যাফেক্টেড করেছে। আমি শুরুতেই পুতুল সাজিয়া সুলতানা আপনার কাছে জানতে চাইব, বর্তমানে আসলে নিশ্চয়ই কাজের দিক থেকেও একটা আপনি বুঝতেই পারছেন যে এটার একটা প্রভাব পড়ছে। কেমন প্রভাব পড়ছে আসলে শিল্পীদের জায়গাটায়? যে গানটা গাইলাম, এই গানের শিরোনাম ঈশ্বরকে লেখা চিঠি। ঈশ্বরকে লেখা চিঠির চিঠিতে আমি একজন শিশু হয়ে ঈশ্বরকে, সৃষ্টিকর্তাকে লিখেছি যে পৃথিবীতে যদি এত যুদ্ধ সংঘাত, পৃথিবীতে যদি প্রাণ ঝরানোর এই আয়োজন, তাহলে প্রাণ কেন দাও। এটা আমার 3 বছর আগে লেখা গান। কি প্রসঙ্গে লিখেছিলাম মনে নেই, তবে শিশু আমার কাছে খুব সংবেদনশীল একটা বিষয়। বিশেষ করে আমার কন্যার বয়স 3 বছর। আমি আজকে দেখছিলাম যে এই গানটার প্রকাশকাল 3 বছর আগেই, তার মানে হয়তোবা গীতলীনা হবার পরে আমি গানটা লিখেছিলাম কোনো একটা প্রসঙ্গে। এবং যখন দেখছি যে এরকম একটা দুঃস্বপ্নের মতন ঘটনা ঠিক আমারই কন্যার সমান সন্তানদের সঙ্গে ঘটেছে, তখন সেই সন্তানদের জায়গায় গীতলীনার মুখটা ভেসে আসছে, সেই বাবা মায়ের জায়গায় নিজেকে দেখতে পাই, এবং সেই দুর্ঘটনাস্থলের বাহিরে দাঁড়ানো অভিভাবকদের মধ্যে আমি আমাকে খুঁজে পাই। ভীষণ একটা অদ্ভুত সময়ের ভিতরে আছি, এবং
জীবনের প্রয়োজনে, জীবনের আয়োজনে আমাদের কাজ করতে হয়, করছি, কিন্তু কি যে একটা থমকে থাকা মানসিকভাবে, এই দুঃস্বপ্ন থেকে জাতি হিসেবে আমরা কখন বের হতে পারবো জানি না। আর যেই মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, প্রতিদিন প্রতি ঘন্টায় শিশু মৃত্যুর খবর পাচ্ছি, সেই সংবাদগুলো হয়তো একটা সময় থামবে, কিন্তু আদৌ কি সেই ক্ষত, সে পোড়ার ক্ষত কিংবা মনের ক্ষত আমাদের যাবে কিনা সেটা হয়তো সময় বলে দেবে। এই প্রসঙ্গে সাব্বির জামান আপনি কি বলবেন? পুতুল যা বললো, মানে আসলে আমাদের আমরা যারা বাবা মা, আমার পিচির আমার দুটো বাচ্চা, বড়টা হলো ক্লাস 4-এ পড়ে এবং ছোটটা হলো নার্সারিতে। একেবারে যেই শ্রেণীকক্ষটাতে মানে 3 এবং 4 ওই জায়গাটাতেই তো মেইন মানে প্লেনটা ধসে পড়েছে। তো যখন দেখলাম যে আমার ছেলের বয়সী সব বাচ্চাগুলো, এবং কিছু কিছু মানে খুব বিভৎস ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসলো, তো প্রথম সকালবেলাটা আমি আসলে বুঝে উঠতে পারিনি মানে কি মাত্রার দুর্ঘটনা কি হচ্ছে, এটা আসলেই বুঝে উঠতে পারিনি। কিন্তু যত দিন যাচ্ছে আর সোশ্যাল মিডিয়াতে আস্তে আস্তে যখন দেখলাম যে এমন এমন সব ভিডিও আসছে, যেটা মানে কখনো স্বপ্ন তো দূরের কথা, মানে এরকম একটা সিচুয়েশনও যে হতে পারে এইটা মাথায় আসে নাই। ঠিক আমি দেখছি যে আমার ছেলেটা বোধহয় ওখান থেকে বেরোচ্ছে, আমার মেয়েটা বোধহয় বেরোচ্ছে। তখন ওই দিন সারা দিন আমি কিভাবে যে কান্না করেছে আমার আল্লাহ জানে, আর আমি হয়তো ওদেরকে চিনি না, ওদেরকে জানি না, কিন্তু কিসের মায়া, কিসের টান, এটাও আমি জানি না। এবং আমি খালি ভাবছি যে যারা মারা গেল বা যারা হঠাৎ করে চলে গেল, ওরা তো চলে গিয়ে বেঁচে গেল, কিন্তু বাপ মার উপর দিয়ে কি যাচ্ছে? দুনিয়ার সবচাইতে বড় বোঝা কিন্তু বাবা মার কাঁধে সন্তানের লাশ। সো এর থেকে বড় বোঝা আসলে আমার মনে হয় না দুনিয়াতে, এর থেকে ওজনদার কোনো বোঝা আছে কিনা এটা আমার জানা নেই। তো তখন আমার মানে পিতামাতার যে সত্তাটা আমার ভিতরে, সেটা তখন মানে আমাকে বারবার প্রশ্নবিদ্ধ করছে যে এই জায়গাতে আমিও হতে পারতাম, আমার বাচ্চারাও হতে পারতো। আসলেই মানুষ হিসেবে, শিল্পী হিসেবে যেমনভাবে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে, তেমনভাবে কিন্তু দায়বদ্ধতার জায়গাটাও তৈরি হচ্ছে একই সাথে। এবং এই যে একটু আগেই বলছিলেন, বা আমরা সকলেই আসলে ভীষণ রকম বিপর্যস্ত এই বিষয়টি নিয়ে। আমি একটু পুতুল সাজিয়া সুলতানা আপনার কাছে আবার যাচ্ছি। এই যে গানের সাথে সবসময় আপনাদের প্রাণ মিশে যাওয়ার একটা অবস্থা থাকে, কিন্তু এই ঘটনার পরে দেখা যাচ্ছে যে নতুন কোনো গান হয়তো রিলিজ করতে ইচ্ছে করছে না, বা কোনো কনসার্টে হয়তো সেভাবে যাওয়া হচ্ছে না। এই জায়গাটি একটু জানতে চাইব। যে কোনো মানবতাবাদী বাংলাদেশি একই অনুভব করবেন, একইভাবে অনুভব করবেন। আমরা যেহেতু বিনোদন জগতের মানুষ, আমরা যেহেতু আনন্দ বিলিয়ে দিই সকলের মধ্যে, সেখানে নিজেদের ভিতরে যদি এত বেশি বিষাদ আর নিরানন্দ ভর করে থাকে, সেই আনন্দ কি করে আমি মানুষকে বিলাবো? গত 3 দিনে আমি দুটো বড় বড় পুরস্কার অনুষ্ঠানে গিয়েছিলাম, দুটো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে, যেখানে পুরস্কার পেয়েছি। সেখানে খুব ভালো লেগেছে আয়োজকদের সঙ্গে। আমরাও যখন এর আগে কথা বলেছি এই ঘটনার পরবর্তী সময়ে, আমরা কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশটুকু শিথিল করেছি, সেটা কিন্তু স্থগিত হয়েছে। এবং শুধু হয়তো বা অনেক কিছু জড়িত থাকে বলে অনুষ্ঠানটি হবার জন্য হয়েছে, কিন্তু সেখানে আর কোনো আনন্দ বা প্রাণ ছিল না। এটা সকলেই অনুভব করবেন যে মনের ভিতরে শান্তি বা সুখ না থাকলে কি করে আপনি গান গাইবেন, আপনার কণ্ঠ থেকে কি করে গান বেরোবে? তো ঠিক একই অনুভূতি সকলেরই নিশ্চয়ই। সত্যি তাই। সাব্বির জামান মানে আর আমাদের যেটা হচ্ছে, আমাদের তো মিউজিক্যাল ফার্ম একটা প্রোডাকশন হাউস আছে, যেটাতে আমরা সবাই মিলে আসলে গান তৈরি করি, নিজেরাই গান ছাড়ি। তো আমরা সবাই ডিসিশন নিয়েছি, আমাদের রিসেন্টলি বেশ কয়েকটা কাজ আসার কথা, সো সবগুলো আসলে পোস্টপন্ড করেছি। এবং ফর দ্য টাইম বিং, কারণ এই শোক না কাটিয়ে ওঠা পর্যন্ত আসলে আমরা আমাদের কার্যক্রম আপাতত বন্ধ রাখবো। সেটা লাইভ থেকে শুরু করে নতুন গান রিলিজ থেকে শুরু করে সবই। আর স্টেজের কথা বললে, স্টেজের সব শোই অলমোস্ট ক্যান্সেল হয়ে গেছে। সেটা শুধু আমরা নিজেদের তাগিদে করেছি যে তা না, যারা অর্গানাইজার তারাও আসলে অনেক বেশি মর্মাহত, যার কারণে তারা নিজ উদ্যোগেই মানে যেগুলো সম্ভব হয়েছে ক্যান্সেল করার, সেই সবগুলো অনুষ্ঠানই ক্যান্সেল করে পিছিয়ে দেওয়া হয়েছে এবং রিশিডিউল করা হয়েছে আসলে। কারণ জানি ক্ষত তো একসময় সেরে যাবে, কিন্তু এই দুঃখ খুব সহসা মানুষের মন থেকে যাবে বলে আমার মনে হয় না। সত্যি। এবং
যারা নিহত হয়েছে সেই সকল শিশুদের পরিবারের প্রতিও আমরা সমান ব্যথিত এবং তাদের প্রতি আমরা সহানুভূতি প্রকাশ করছি, সমবেদনা প্রকাশ করছি। আমি একটু জানতে চাইবো পুতুল আপনার কাছে আবারও, এই যে নতুন নতুন কাজ বিনোদন জগতে আসতেই থাকে, বিনোদন কর্মী যারা আছেন, আপনারা যারা আছেন, আপনাদের হাত ধরে আসে, আপনাদের কণ্ঠে আমরা নতুন নতুন গান শুনি, নতুন নতুন নানান ধরনের অনুষ্ঠানও দেখি, সেটা সঞ্চালনার জায়গা থেকে কিংবা গানের জায়গা থেকে। একটু জানতে চাইবো যে আসলে একটা জায়গাতে গিয়ে তো থমকে গিয়েছি আমরা, সেই জায়গাটা থেকেই আবার আমাদের সকলকে শুরু করতে হবে, কারণ বহমানী জীবন চলতেই থাকবে। আমি একটু জানতে চাইবো যে আসলে কোন কাজগুলো করা হচ্ছিল বা কোন কাজগুলো নিয়ে পরিকল্পনা করছেন? বেশ কিছু কাজ চলছে এবং এর মধ্যে খুব মানে উল্লেখযোগ্যভাবে 3টা অ্যালবামের কথা বলতে পারি। অ্যালবাম তো এখন সে অর্থে আর আমাদের হয় না, কিন্তু 3টা প্রকল্পে কাজ হচ্ছে যেগুলো অ্যালবাম আকারেই আসবে, 8টা-9টা গানের সংকলন। সেখানে একটা কাজ হচ্ছে সাকি ব্যানার্জির কথা সুরে রেজার কম্পোজিশনে একটা অ্যালবাম হবে। এই 3-এর সমন্বয়ে আমাদের একটা গান এসেছিল জুলাই মাসের প্রথম দিকে, তো সেই গানটা ভীষণ পছন্দ করেছেন, মানে সুশীল শ্রোতাগোষ্ঠী বলতে আমরা একটা শব্দবন্ধে আটকাই না শ্রোতাদেরকে, তো সেরকম একটা গান, একটা কাজ ছিল। তো তারপরে আমরা ভেবেছি যে একটা পূর্ণাঙ্গ অ্যালবাম হতে পারে। রেজার সঙ্গে আমার একটা ইপি আসবে 5টা গানের, সেগুলো একটা গান তৈরি হয়ে আছে, প্রথম গানটি এসছে, দ্বিতীয় গানটি তৈরি হয়েছে, মিউজিক ভিডিও হয়তো করব সামনে। আর আরেকটা প্রকল্প হচ্ছে একটা আঞ্চলিক গানের প্রকল্প, সেখানেও 8টা গানের একটা কাজ আসবে আমার কণ্ঠে রেজার কম্পোজিশনে। বাহ, নতুন নতুন সব পরিকল্পনা গানের আমরা শুনলাম এবং আশা করছি এই গানগুলো বরাবরের মতোই দর্শকদের হৃদয়ে ছুঁয়ে যাবে। আপনাকে আগে থেকে অভিনন্দন জানিয়ে রাখছি। আমরা প্রিয় দর্শক গান নিয়ে কথা বলছিলাম এবং তাদের কণ্ঠ থেকে আমরা আসলে এই মুহূর্তে গান শুনতে চাইলে আমাদের মনে হবে যে একটা আড়ষ্টতা কাজ করবে হয়তো কণ্ঠে, তাই তাদেরকে সাথে নিয়েই আমরা এই মুহূর্তে সাব্বির জামানের একটি গান উপভোগ করব চ্যানেল আয়ের পর্দায়। তাদেরকে সাথে নিয়ে দেখবো আমরা আর কতকালই গান। বাহ, দারুণ একটি মিক্সিংয়ের গান আসলে আমরা দেখে আসলাম, ভীষণ ভালো লাগলো। আমরা একটু সাব্বির জামান আপনার কাছেই জানতে চাইবো নতুন কোন কোন কাজগুলো নিয়ে এখন নতুন এই গানটা রিলিজ হয়েছে এই তো 1 মাস হলো, 1 মাস মনে হয় হয়েছে। এটা আসলে আমাদের ডিজে রাহাত, আপনারা সবাই চেনেন, বেশ স্বনামধন্য, ওনারও একটা প্রোডাকশন হাউস আছে, উনি কাজ করেন এবং মিউজিক আলফা কোলাবোরেশনও করেছি। বেসিক্যালি এটা পিয়ানো প্রজেক্ট, শান, আদিব এবং রাহাত, এই 3জন মিলে আসলে এই কাজটা করা। তো সেখানে আমি একটা গান করার সৌভাগ্য হয়েছে আমার, তো এটাই রিলিজ হয়েছে এই গত কয়েকদিন আগে। আচ্ছা, দর্শকরা দেখতে চাইলে, উপভোগ করতে চাইলে কিভাবে দেখতে? এটা আর কতকাল ভাসবো আমি দিলেই, এটা মিউজিক আলফার পেজ থেকেও আছে, ডিজে রাহাতের পেজ থেকেও আছে, চ্যানেল থেকেও আছে। সো দোকান থেকে কোন কোন গান নিয়ে কাজ করছেন? আর কিছু গান অ্যাবাউট টু রিলিজ ছিল যেগুলো আমরা পোস্টপোন করেছি আপাতত। হোপফুলি নেক্সট মান্থ থেকে আবার সবগুলো রেগুলার হবে। এটা আমার কম্পোজিশনে কয়েকটা গান আসবে, আর আমার নিজের গাওয়া গান একটা রিলিজ একদম রেডি হয়ে আছে। এটা চেয়েছিলাম জুলাইতে ছাড়বো, কিন্তু এটা ছাড়া হয়নি, তো আগস্ট কিংবা আগস্টের দিকে ছাড়ার একটা প্ল্যান আছে। আচ্ছা, আমরা তাহলে অপেক্ষায় থাকি নতুন গানগুলির জন্য, নতুন কাজগুলির জন্য। পুতুল, আবারও আপনার কাছে আসছি। এই যে কোনো ঘটনা কিংবা আমাদের জাতীয় যে কোনো ইস্যুতে আসলে শিল্পীদের একটা সরব উপস্থিতি আমরা দেখি সবসময়, সেটা রাজনৈতিক হোক কিংবা সামাজিক হোক কিংবা যে কোনো দুর্ঘটনা হোক। এখানে আসলে আমরা দেখতে পাই যে কোনো শিল্পীর যে হয়তো অভিনয় করছে, একজন অভিনয় শিল্পী হিসেবে কাজ করছে, সে শুধু অভিনয় করে যাচ্ছে ব্যাপারটি এরকম না। আবার একই সাথে একজন সঙ্গীত শিল্পী কেবলমাত্রই কিন্তু গান গেয়েই তার শিল্পীর দায়বদ্ধতার জায়গা থেকে চলে যায় না বা শেষ হয়ে যায় না। এক্ষেত্রে আসলে আপনি কি বলবেন যে এই সকল সামাজিক ইস্যুতে একজন শিল্পীর দায়বদ্ধতার জায়গাটা নিয়ে? ভীষণ, কারণ সমাজ কিন্তু তাকিয়ে থাকে শিল্পী সমাজের দিকে, তাদের ভূমিকাটা কি কোনো জাতীয় ঘটনায়, কোনো বড় দুর্যোগে, কোনো সংকটে, সেখানে শিল্পীদের ভূমিকাটা আমাদের মনে হয় যে আমাদের কেউ লক্ষ্য করছে না, কিন্তু সত্যিকার অর্থে লক্ষ্য করে। সেখানে কোনো একটা, যেমন আমি যদি গত যেই দুর্ঘটনাটি ঘটে গেল মাত্র অল্প কদিন আগে, সেটার কথাই যদি বলি, প্রত্যেকের টাইমলাইন কিন্তু সাদা কালো ছিল, এখনো আমাদের মনের অবস্থাও তাই। সেখানে যদি কোনো জাতীয় পর্যায়ের শিল্পী যদি খুব রঙিন দিনের ছবি দেন কিংবা খুব আনন্দঘন কোনো পরিবেশের ছবি পোস্ট করা হয়, অনুভূতি প্রকাশ করা হয়, সেটা কিন্তু তার শ্রোতাগোষ্ঠীকে কিন্তু বা দর্শককে কিন্তু ব্যথিত করে, আঘাত করে।
কারণ তিনি তার সেই অনুভূতিগুলোর সঙ্গে সহমর্মিতা জানাননি, তার মানে এটার অর্থ দাঁড়ায়। সুতরাং আমাদের সংবেদনশীলতাটা ভীষণ দরকার শিল্পী সমাজের। আমরা যেন সময়কে ছাপিয়ে কিছু করতে না চাই। আমরা সবকিছু মিলে, সমাজ, রাষ্ট্র, দেশ, চারপাশ মিলেই তো আমরা। সুতরাং আমাদের কারণে আমাদের কোনো কাজে যেন কারো কষ্ট না হয়, সেটা আমাদের খেয়াল রাখা উচিত। একদমই তাই। আমরা সাব্বির জামান আপনার কাছে এই প্রসঙ্গে জানতে চাইব। পুতুল কথা বলার পর আসলে বলার আর কিছু থাকে না, কারণ এত সুন্দর করে বলে, মানে যেটা হয়তো আমরা পারি না বলতে। তবে মানে সোজা বাংলায় এটাই হলো একটা কথা, সেটা হলো শিল্পীরা কিন্তু সমাজের অংশ, মানে আর 10 জন মানুষের মতোই আমরা। একদম। এখন আমাদেরও ওই ভাবনার মানে ওই ইয়াটা আছে আমাদের, যেটা সাধারণ মানুষের থাকে। তো তবে হ্যাঁ, ও যেটা বললো যে আমাদের দিকে হয়তোবা আর 10 জন তাকিয়ে থাকে যে আমরা কি করছি, কারণ আমাদের শিল্পীদের মধ্যে যারা লেজেন্ডারি আর্টিস্ট আছেন, যারা বড় বড় আর্টিস্টরা আছেন, তারা অনেকের আইডল। সো ওনারা যখন কোনো কথা বলেন, তখন তার অনুসারীরা অনেকেই আছে যারা একেবারে লুফে নেয়, তার ওটা ফলো করে। সো কাজেই আমাদের নিজেদের চলাফেরা সংযত হওয়া উচিত, এবং আমরা কোনো রাষ্ট্রীয় এই ধরনের কোনো কিছুতে আসলে আমাদের এগিয়ে আসাটা খুব জরুরি, এবং সেটা সব দিক থেকেই, সেটা আর্থিকভাবে হোক যদি সম্ভব হয়, সেটা ফিজিক্যালি হোক, শারীরিকভাবে হোক, যেভাবে কোথাও যেয়ে যদি সম্ভব হয়, সবকিছু দিকেই আমাদের ওভাবে আসলে এগিয়ে আসা উচিত, এবং আমার মনে হয় আমরা আসছিও। হ্যাঁ, একটা কথা যুক্ত করতে চাই, যেমন খুব জরুরি ভিত্তিতে রক্তের দরকার ছিল। আমি দেখেছি আমরা প্রত্যেকে কিন্তু যার যার সাধ্যমতো চেষ্টা করেছি সেগুলো শেয়ার করে মানুষকে, আমাদের অনুসারীদেরকে জানানোর জন্য, এবং যাদের সম্ভব হয়েছে সশরীরে অনেকে গিয়ে রক্ত দিয়েছেন। এইভাবেই কিন্তু পাশে থাকতে হয়। আমরা যেমন আলফার পেজ ইয়া থেকে আমাদের যত যার যার রক্তের গ্রুপ, যা ফোন নাম্বার, যা সবগুলো দিয়ে আমরা ইমার্জেন্সি যেসব সাইটগুলো আছে সবগুলোতে আমরা পোস্ট করেছি যে লাগার সাথে সাথে জাস্ট আমাদেরকে জাস্ট কল দিলেই হবে। সো এর মধ্যে আমরা কয়েকজন গিয়ে দিয়েও এসেছি। তো সব মিলিয়ে আসলে এই দায়বদ্ধতা আসলে শুধু তো এটা তো থাকতে হবে, তাহলে তো মানুষই না। একদম। এবং একই সাথে কিন্তু চ্যানেল আইও বরাবরের মতোই এই কার্যক্রমের সাথে একাত্মতা প্রকাশ করেছিল। আমরা দেখেছি সেই দিন একেবারে ইনস্ট্যান্টলি চ্যানেল আইতে রক্তগ্রহণ একটি কর্মসূচি ছিল, এবং এই রক্তগুলি কিন্তু যারা মর্মাহত ছিল, যারা দুর্ঘটনায় আক্রান্ত হয়েছিল, তাদেরকে কিন্তু দেওয়া হয়েছিল। আমরা একটু জানতে চাইবো আবার পুতুল আপনার কাছে, এই যে শিল্পীরা যখন কাজ করে তখন তার অনুসারীরা তার দিকে তাকিয়ে থাকে, একটু আগে বলছিলেন। একই সাথে কিন্তু শিল্পী হিসেবে, সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তারও কিন্তু কাজ করার অনেক জায়গা থাকে, কাজ করার অনেক স্বপ্ন থাকে। কেউ হয়তো নারীদেরকে নিয়ে কাজ করতে চায়, কেউ শিশুদেরকে নিয়ে কাজ করতে চায়, বা এরকম ভিন্ন ভিন্ন গোষ্ঠী নিয়ে অনেকে কাজ করতে চায়। এরকম কোনো জায়গা আপনার আছে কিনা যে জায়গাটা নিয়ে আপনি কাজ করতে চান, বা স্বপ্নের জায়গা? আমি একটা শিশু সংগঠনের সঙ্গে অনেকদিন ধরে জড়িত, মানে জড়িত বলতে প্রত্যক্ষভাবে জড়িত না হলেও আমি বিভিন্ন সময় তাদের কার্যক্রমগুলোর সঙ্গে থাকি, এবং পথ শিশুদের নিয়ে কাজ করে সেই সংগঠনটি। আমি চেষ্টা করি আমার বিশেষ দিনগুলো তাদেরকে সঙ্গে রাখবার, এবং বিভিন্ন সময় শীতকালে কিংবা দুর্যোগে যেন থাকতে পারি। এবং এখন আমি যখন একজন মাও, সেখানে আমি আরও বেশি করে অনুভব করি যে প্রতিটি শিশু একটা সুন্দর পৃথিবী মানে প্রাপ্য। তো সেই জায়গাটি আমরা দিতে পারছি কিনা, বা সবার সাধ্যের মধ্যে সব কিছু থাকে না, কিন্তু আমার সাধ্যের মধ্যে যেটুকু আছে সেটুকু দিয়েও আমি পাশে থাকতে পারছি কিনা। আর নারীদের নিয়ে কাজের আমার সবচেয়ে বড় ক্ষেত্রটা আমার লেখালেখি। আমি লেখালেখির সবচেয়ে বড় আঙিনাটাই আমার নারীদেরকে নিয়ে লেখা। এবং আমি যখন আমার বইগুলো প্রকাশিত হবার পরে নারী পাঠকদের অনুভূতিগুলো জানতে পারি, তারা একটা কথা ভীষণভাবে বলেন যে মনে হয়েছে ওইখানটায় আমি ছিলাম, এটা আমার জীবনের গল্প। তো আমি মনে করি যে আমরা যদি আমাদের কাজ দিয়ে পাশে থাকতে পারি, সেটা সবচেয়ে বড় পাশে থাকা। শারীরিকভাবে সবসময় যদি নাও পারি, তবু যেন আমাদের একটা কথায় বা কাজে কেউ অনুপ্রাণিত হয়ে আরেকদিন বাঁচবার স্বপ্নটা দেখতে পারেন। সত্যিই তাই। সাব্বির জামান কি স্বপ্ন দেখে, সমাজের জন্য কি করতে চায়? আমি আসলে যে কাজগুলো করি, এটা আসলে আমি কখনো ফ্রন্টে আনা হয় না। এটা এই জিনিসটাকে আমি একটু লুকিয়ে করতে পছন্দ করি। আচ্ছা। এবং আরেকটা যেটা হচ্ছে, আমরা যেটা করি বেসিক্যালি, সাধারণত ইন শর্টে বলি, সেটা হলো আমরা আমাদের শিল্পীদের মধ্যে যারা একটু দুস্থ, এবং যারা শিল্পী মিউজিশিয়ানদের মধ্যে যারা একটু প্রত্যন্ত অঞ্চলে থাকেন বা খুব বিপদে পড়েন,
শারীরিক অসুস্থতা হোক বা এই ধরনের কোনো ঝামেলায় পড়েন বা তার বাচ্চা কাচ্চা বা ফ্যামিলি মেম্বার, আমরা সেই জায়গায় একটু হেল্প করার সর্বাত্মক চেষ্টা করি। এভাবেই আসলে একজনের পাশে যখন আরেকজন গিয়ে দাঁড়ায়, একটি সুন্দর বৃত্ত যখন তৈরি হয় হাতে হাত ধরে, তখনই কিন্তু একটি সুন্দর বাংলাদেশ আমরা তৈরি করতে স্বপ্ন দেখি এবং তৈরি করতে সক্ষম হই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। এবং প্রিয় দর্শক, আমরা শিল্পীদের কণ্ঠে আসলে গান শুনি বরাবরই, আজকে তাদের কাছ থেকে আমরা শুনছিলাম তাদের স্বপ্নের কথা, তাদের কাজের কথা এবং তাদের অনুভূতির কথা। আমরা শেষটা আসলে একটি সুন্দর গান শুনতে শুনতে করতে চাই। তাহলে একটা আমাদের রেনেসার একটা বিখ্যাত গান আছে, নিশ্চয়ই, আজ যে শিশু, সেটা দিয়ে না হয় শেষ করি। আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে হেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ যে শিশু রেল লাইনের পাশে নয়, অন্ধকার সিঁড়িতেও নয়, প্রতিটি শিশু মানুষ আলোর ঝরনা ধারায়। রেল লাইনের পাশে নয়, অন্ধকার সিঁড়িতেও নয়, প্রতিটি শিশু মানুষ আলোর ঝরনা ধারায়। শিশুর আনন্দ মেলায় স্বর্গ নেমে আসু, আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে হেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ যে শিশু